স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি মাথা ব্যথা কথাটির সঙ্গে পরিচিত। আর এই মাথা ব্যথার যখন একটি গালভরা নাম থাকে আর সেটি হয় মাইগ্রেন, তখন তা সত্যিই খুব কষ্টদায়ক হয়ে ওঠে। আর এই মাইগ্রেন নিয়ে নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের মধ্যে রয়েছেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর অভিনন্দন গাঙ্গুলি। ডক্টর অভিনন্দন গাঙ্গুলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাহলে আমরা ডক্টর গাঙ্গুলিকে আমাদের এই পডকাস্টে স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনাটি শুরু করছি। ডাক্তারবাবু, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইব যে এই মাইগ্রেন ঠিক কী? দেখুন, মাইগ্রেনকে যদি সাদা বাংলা ভাষায় বলা হয় সেটা হচ্ছে মাথার যন্ত্রণা। আচ্ছা, ব্যাস। এবারে এই মাথার যন্ত্রণাটা কীরকম, তার তীব্রতা, তার প্রকৃতি, সেইটার ওপরই ডিপেন্ড করছে এটা মাইগ্রেন। যেমন ধরুন, যদি কোনো মাথার যন্ত্রণা হলো, একটু চলে গেল তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু মাথা যদি ধরে বা মাথা যন্ত্রণা থাকে, শুরু হচ্ছে, তো সেটা কিন্তু কন্টিনিউ চলছে, একটা দিন পুরো কি দুটো দিন পুরো, ওষুধ না খেলে কমছে না। এবং মাথার যন্ত্রণা কীরকম, কারুর কারুর অর্ধেকটা হতে পারে, মানে আধ কপালি যেটাকে বলা হয়, আবার কারুর কারুর পুরো মাথা জুড়ে হতে পারে। এই মাথা যন্ত্রণার সঙ্গে কারুর নসিয়া অর্থাৎ গা বমি হতে পারে, আবার কেউ কেউ বমি করেও ফেলবেন। তার সঙ্গে আলো সহ্য হবে না, অন্ধকার ঘরে থাকতে পছন্দ করবেন, কারুর কথাবার্তা পছন্দ করবেন না, এবং এইভাবেই রয়েছেন সারা দিন। বা হয়তো খুব সহ্য করে কেউ হয়তো কাজকর্ম করছেন কিন্তু মাথা যন্ত্রণা যাচ্ছে না, ওষুধ না খেলে মাথা যন্ত্রণা যাচ্ছে না। এইটা আবার বলছি, না হলে একদিন, দুদিন, আড়াই দিন, 3 দিন পর্যন্ত চলছে, তখন এটাকে মাইগ্রেনের পর্যায়ে ধরতে পারা যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা এটাকে গুরুত্ব দিয়ে ভাববো। আচ্ছা 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 আচ্ছা। আর মানে এই মাইগ্রেন হওয়ার কারণ কি, বেসিক্যালি কি কি হ্যাঁ, কারণ থাকে? কারণ দেখুন, এখনো পর্যন্ত মাইগ্রেনের কারণ পুরোপুরিভাবে জানা যায়নি। তবু যে জিনিসগুলো থেকে এটা হতে পারে, যেমন একটা প্রথম হচ্ছে জেনেটিক। আচ্ছা, আমি আমার চিকিৎসা জীবনে আমি দেখেছি যে যদি কোনো পেশেন্ট আসে, তার হিস্ট্রিতে প্যারেন্ট বলুন বা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে মাইগ্রেনের একটা হিস্ট্রি থাকে, তখন সেক্ষেত্রে সেখান থেকে মাইগ্রেনটা আসে। দ্বিতীয় হচ্ছে কিছু ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জ যদি হয়, যেমন ধরুন কোনো যদি নিউরোট্রান্সমিটার চেঞ্জ হয়, নিউরোট্রান্সমিটার চেঞ্জে সেরোটোনিনের উপর যদি এফেক্ট পড়ে, এবং সেটা যদি আমাদের যে একটা নার্ভ আছে ট্রাইজেমিনাল নার্ভের উপরে যদি তাকে যদি এফেক্ট করে, তখন এই পেইনটা ট্রিগার করে, ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায় ব্রেনের ভেতরে, এবং তখন পেইনটা ট্রিগার করে। তো এই চেঞ্জটা কেন হচ্ছে, তো এই চেঞ্জটা জেনেটিক তো ঠিক আছে, বাদ দিয়েও কোনো রকম যদি স্ট্রেন হয় বা স্ট্রেস হয় বা অ্যাংজাইটি হয়, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যেগুলো বলছি আমি, আচ্ছা, সেখান থেকে হতে পারে। এটাকে এনভায়রনমেন্টাল যদি ধরা হয়, তাহলে ধরুন রৌদ্রে বেরোলো কেউ, রোদ্দুর থেকে হলো। ধরুন কেউ যদি কারোর ওপরে খুব স্পটলাইট রয়েছে, সে ধরুন কেউ কোনো পারফর্ম করছে বা অ্যাঙ্কারিং করছে, বা কোনো এমনকি বিয়ে বাড়িতে বিয়ের কোণে বসে আছে, তার উপরে যে স্পটলাইট ফেলা হয়, হ্যাঁ, সেখান থেকে হতে পারে। তারপরে ধরুন ঠান্ডা, খুব ঠান্ডা বা খুব গরম। আচ্ছা, তারপরে ধরুন হরমোনাল চেঞ্জেস বিভিন্ন রকম। এছাড়া ধরুন কোনো রকম অ্যাংজাইটি, তো মানে সার্ভিস, ধরুন কেউ যদি চাকরি করছে, সেখানে কোনো রকম প্রচুর তার উপর চাপ, প্রেশার, সেখান থেকে হতে পারে। ট্রিগারটা যে কোনো জায়গা থেকে হতে পারে, কিন্তু সেটা পারসিস্ট করছে। আচ্ছা, কারণ বলতে গেলে ওইটাই যে ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জেস থাকছে, আমাদের ব্রেন কেমিস্ট্রি চেঞ্জ হচ্ছে, এবং সেখান থেকে এটা ট্রিগার হয়ে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে থ্রবিং পেন হয়। মানে মানুষের এরকম হয়, মনে হচ্ছে মাথার ভেতরে 1000টা হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। আমি এরকম দেখেছি। সেই ক্ষেত্রে কেউ কেউ মাথাকে চেপে ধরে থাকতে বলে একটু কমে, কেউ কেউ দেওয়ালের মধ্যে ঠক ঠক করে মাথা ঠুকতে থাকে। আমি চোখের সামনে দেখেছি, তাতে তার কোনো অসুবিধা নেই, মনে হচ্ছে তাতে যদি কিছু আরাম হয়, এতটা সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায়। তো কারণ হচ্ছে এগুলোই, আর কোনো কারণ সেভাবে এখনো করা হয়নি বা জানা যায়নি। এইগুলো থেকেই বড় গেস করা হচ্ছে, কিন্তু পেশেন্ট যখন সাফার করছে তখন তার প্রচণ্ড মাথা যন্ত্রণা থাকছে। আর একটা ব্যাপার আছে, এই সময় পেশেন্টের এমনিতে ব্লাড প্রেশারও বেড়ে যায়। বা ধরুন কিছু পেশেন্ট এমনি দেখেছি, তার ব্লাড প্রেশার, মানে মাইগ্রেন যখন অ্যাটাক হচ্ছে, তার ব্লাড প্রেশারটা খুব বেড়ে যাচ্ছে, তখন সেটাকেও আমাদের কেয়ার নিতে হবে,
যাদের ব্লাড প্রেশার বাড়া থেকে মাইগ্রেন হচ্ছে কিনা। সাডেন ব্লাড প্রেশার বেড়েছে, সেখান থেকে মাইগ্রেন আসতে পারে। আচ্ছা, এই দুটো কি তাহলে কি ইন্টার রিলেটেড, মানে ব্লাড প্রেশার বাড়া আর মাইগ্রেন? দেখুন, ব্লাড প্রেশার বাড়লে মাথা যন্ত্রণা, এটা তো অবশ্যই, এটা তো কমনলি ইন্টাররিলেটেড বটে, হুম। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো কিন্তু একদমই মানে আপনাকে দেখতেই হবে। যেমন হচ্ছে রোদ্রে বেরোনো, গরম বা ঠান্ডার মধ্যে এক্সপোজার হচ্ছে, যেটা খুব সারাক্ষণ কেউ এসিতে থাকছে, বা কেউ হিট এক্সপোজার হচ্ছে, তারপরে স্ট্রেন, ওগুলো থাকবে। এগুলো থাকবেই। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আরেকটা জিনিস বললেন যে কিছুটা হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল চেঞ্জের জন্য এই মাইগ্রেন হয়ে থাকে। তাহলে ধরুন আমাদের মহিলাদের তো জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা অনেকবারই হরমোনাল চেঞ্জের মুখোমুখি হয়ে থাকি। যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পিউবার্টির দিকে যাচ্ছে বা যারা মেনোপজের দিকে যাচ্ছে বা মেনোপজে রয়েছেন, তাহলে তাদের ক্ষেত্রেও কি এই মাইগ্রেন হওয়াটা খুব স্বাভাবিক? হতেই পারে। মানে হতে পারে মানে কি, ধরুন সারা জীবন তার মাইগ্রেন নেই, হুম। তার মেনোপজাল টাইমে এসে মাইগ্রেন শুরু হলো, আচ্ছা, হতেই পারে। এটা হতেই পারে। একদম সারা জীবন কারোর মাইগ্রেন নেই, পিউবার্টির সময় হঠাৎ করে, সারা জীবন না মানে পিউবার্টি পর্যন্ত তার মাইগ্রেন নেই, কিন্তু পিউবার্টির সময় এসে মাইগ্রেন শুরু হলো। এগুলো মহিলা পেশেন্টদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এগুলো হয়। আর আচ্ছা। ছেলেদের ক্ষেত্রে এরকম ব্যাপারটা কম, পিউবার্টি তাদের ক্ষেত্রেও আসে, কিন্তু হুম হুম। হতে পারে সবারই। হ্যাঁ, তবে হ্যাঁ, হরমোনাল চেঞ্জেস থেকে যদি হয় তখন এখান থেকে অবশ্যই হতে পারে। সেটা হচ্ছে, সেটা আমাদের হ্যাঁ, চিকিৎসার এগুলো সময় বিবেচনা মহিলাদের করতেই ক্ষেত্রে, হবে। হ্যাঁ। আর মোটামুটি যদি সবই মানে এই পয়েন্টগুলো ছাড়াও ধরুন এমনি ওভারঅল সাফারার কারা বলবো, মানে যেটা। সাফারার সব বয়সে হতে পারে। আমার জীবনে প্রথম মাইগ্রেন যে পেশেন্ট পেয়েছিলাম আমি, হুম। তার বয়স ছিল তখন মাত্র 8.5 বছর, একটা মেয়ে ছিল। আমারে। 8.5 বছরের মাইগ্রেন পেশেন্ট তখন প্রথম পেয়েছিলাম। এবং আচ্ছা। আমার কাছে আসার আগে ওই বয়সে তার মাথার 3টে সিটি স্ক্যান হয়েছিল আমাদের 3টে বড় বড় হসপিটালে, সরকারি হসপিটালে 3টে সিটি স্ক্যান ওই বয়সে হয়ে গেছিল। হুম, ঠিক আছে, কারণ সেইখান থেকে শুরু। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা 30 বছর, 25 বছর, 20 বছর ধরে মাইগ্রেনে ভুগছে। আবার মেনোপজের সময় গিয়েও মাইগ্রেন হতে পারে। হুম। ছেলেদের ক্ষেত্রেও ধরুন সারা বেতে মাইগ্রেন নেই, কিন্তু জবে গিয়ে তার মাইগ্রেন হচ্ছে, সেখানে এত তার স্ট্রেস ট্রেন। সুতরাং এর কোনো বয়স নেই, কোন বয়সে আসবে কি আসবে, যখন খুশি যেমনভাবে খুশি আসতে পারে। তবে যখনই এসে এটা পারসিস্ট করছে, হুম। সেটা যে কোনো কারণেই হোক, তখন সেটা মাইগ্রেন এবং তার চিকিৎসা করাটা খুব জরুরি। প্রকৃত চিকিৎসার প্রয়োজন। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা জিনিস জানতে চাইবো যে মাইগ্রেনের ব্যথায় আমরা সাধারণত কনভেনশনাল ট্রিটমেন্টে যে মেডিসিনগুলো হয় আমরা খেয়ে থাকি, তাতে সাময়িকভাবে হয়তো আমাদের ব্যথাও কিছুটা কমে যায়, কিন্তু এই সমস্ত ওষুধের তো পরবর্তীকালে কিছু এফেক্ট থাকে বা যাকে আমরা সাইড এফেক্ট বলি, এইগুলো তো থাকেই। দেখুন, আমি আমার তো মানে 20 বছরের অভিজ্ঞতায় বলছি হুম চিকিৎসা ক্ষেত্রে। আহ, এর কোনো মানে আমাদের যে কনভেনশনাল মেথড, যেটা ট্রিটমেন্ট সবাই হুম হুম যে ট্রিটমেন্টে চলে আর কি, সেখানে এর কিন্তু কোনো কিওর নেই। হুম যখন হয় তখন খায়, এবং খেলে তাৎক্ষণিকভাবে কমে যাচ্ছে, কিন্তু হুম। রেগুলারলি হচ্ছে, রেগুলারলি খেতে হচ্ছে। এর কোনো কিওর নেই। এটা সেই মুহূর্তের জন্য মাথা যন্ত্রণা থেকে ভালো করা যায়, কিন্তু প্রচণ্ড সাইড এফেক্ট, হ্যাঁ, সেটাই প্রচণ্ড জানতে সাইড চাইছি। এফেক্ট। সেটা যারা খাচ্ছেন তারা হয়তো জানেন না, তারা দেখছেন ওষুধ খেলেই কমে যাচ্ছে, যারা দিচ্ছে তারাও জানে, এবং এই সায়েন্সের লোকজন সবাই জানে যে কি মারাত্মক সাইড এফেক্ট। কিন্তু তা তো অসুবিধা নেই। পেশেন্টদের দেখেছি বলতো আগে মাসে 2 মাস 3 মাস অন্তর হতো, 6 মাস অন্তর হতো, এখন মাসে হচ্ছে, এখন তো সপ্তাহে হচ্ছে, এখন আমি এটা ছাড়া থাকতে পারছি না, যখন হচ্ছে এটা আমি খেতে থাকছি। তা তার কোনো পার্মানেন্ট কিওর কিন্তু কনভেনশনাল মেথড অফ ট্রিটমেন্টের মধ্যে নেই। নেই, তাই। হুম। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে এর কি স্কোপ আছে। একদমই, একদম। প্রথমে বলি যে একজন এরকম ধরনের পেশেন্ট প্রথমে হলেই ঝট করে যে চলে আসে তা নয়। অনেক সময় আমরা অন্য রোগের জন্য এসছে, কেস টেকিং করতে গিয়ে জানতে পারি যে, বলে যে মাথা যন্ত্রণা আছে, তখন জিজ্ঞেস করে জানতে পারি না আছে, ওটা তো অনেক দিন ধরেই আছে, ও তুই যখন হয় তখন ওষুধ খাই। তখন আমরা একটা মানে দেখি যে তার অন্য কোনো কিছু প্রবলেম আছে কিনা। যেমন প্রথম হচ্ছে তার মাথা যন্ত্রণা কেন হচ্ছে, একটা জেনারেল হেলথ চেক আপ করে নিই। জেনারেল হেলথ চেক আপের মধ্যে সব কিছু যদি নর্মাল থাকে, তার প্রশ্নগুলো করি যেগুলো তার এনভায়রনমেন্টাল, মানে তার সে কি চাকরি বাকরি করছে কিনা, ঘরে কি আছে, বাড়িতে কে কে আছে, কি ক্ষেত্রে হয়, কারো সাংসারিক অশান্তি হতে পারে, প্রতিবেশী থেকে হতে পারে, চাকরিতে হতে পারে, বা পার্সোনাল রিলেশনশিপের মধ্যে হতে পারে, সেগুলো আগে ইনভেস্টিগেট করে আমাদের জানতে হয়। যদি সেরকম কিছু পাই যে এই জায়গা থেকে, সেগুলোকে অমিট করে সেখান থেকে অ্যাভয়েড করে চলতে বলা হয়। তার সঙ্গে যদি একান্তভাবে সিটি স্ক্যান না হয়ে গিয়ে থাকে, তখন একটা সিটি স্ক্যান ব্রেন করে নেওয়া হয়, যে ব্রেনের মধ্যে অন্য কোনো কিছু ডেভেলপ, কোনো এসওএল বা কোনো কিছু আছে কি না, আচ্ছা আচ্ছা। যেটা জাস্ট ওটা হচ্ছে রুল আউট করার জন্য যে অন্য কিছু নেই।
তখন আমি সেটাকে বলি যে এটা মাইগ্রেন। আচ্ছা। এবং খুব গর্বের সাথে এবং খুশির সাথে বলতে পারি হুম। যে মাইগ্রেন পেশেন্ট প্রথম মাস থেকে ইমপ্রুভমেন্ট স্টার্ট করে দিই আমার, আচ্ছা। উইদাউট কোনো পেন কিলার। যেদিন থেকে দেখাতে আসবে 1 মাসের ওষুধ দিই, প্রথম মাস থেকে পেশেন্টকে বলে যে আপনি এই মাস থেকেই ইমপ্রুভমেন্ট পাবেন। 10% পেতে পারেন, 15% পেতে পারেন, 20% পেতে, ইমপ্রুভমেন্ট আপনার স্টার্ট শুরু হয়ে যাবে। হুম। ট্রিটমেন্টটা আপনি ছাড়বেন না, ভীষণভাবে উপকৃত হবেন, ট্রিটমেন্টটা চলতে থাকবে। আমি যতদিন না আপনাকে বলবো, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। আপনি হয়তো মাথার যন্ত্রণা 3-4 মাস পর থেকে দেখবেন আর হচ্ছেই না, বা রেকারেন্সটা প্রচণ্ড কমে গেছে, হয়তো মানে 2 মাস 3 মাসও হয়নি, কিন্তু আমি বললাম আমি না বলা পর্যন্ত ট্রিটমেন্টটা ছাড়বেন না। মাইগ্রেন হোমিওপ্যাথি চিকিৎসায় মুছে ফেলা যায়। আচ্ছা। জীবন থেকে মাইগ্রেন কথাটা যে পেশেন্টের থাকে, তার জীবন থেকে মাইগ্রেন মুছে দেব, আচ্ছা। এটা আমি অন স্ক্রিন বলছি, মুছে দেবো, আচ্ছা। থাকবে না তার। এবং কিন্তু বিশাল ব্যাপার, মানে একদমই বিশাল ব্যাপার, আমি এই হ্যাঁ। জন্যই এত জোর দিয়ে বলছি, একদমই বিশাল ব্যাপার। আমার মানে কেরিয়ার হচ্ছে মাইগ্রেন দিয়ে শুরু হয়েছিল, এবং যাকে দেখেছিলাম সে এখন লয়ার। আচ্ছা। গত 20 বছরে তার আর মাইগ্রেন কি জিনিস ফেরত আসেনি। আচ্ছা। আর তার সূত্র ধরে থেকে আমার কেরিয়ার শুরু, এবং মানে পুরো কেরিয়ারই মাইগ্রেন, প্রচুর পেশেন্ট দেখেছে, মাইগ্রেন আমার চিকিৎসায় ফিরে আসেন আচ্ছা। এবং চলে যায়, জীবন থেকে মাইগ্রেন মুছে যাবে। মানে এরকম নয় যে ট্রিটমেন্টটা বন্ধ করলাম তারপরে না আবার না ধীরে না ধীরে না না, ধীরে ধীরে অ্যাটলিস্ট চলে 20 বছর অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি যে আবার ফিরে এসেছি, এরকম কেস কিন্তু হয় না। একটা কেস এসছিল, তখন সেটা আজ থেকে তো বেশ কিছু বছর আগে, বছর দেড়েক দুয়েক আগে হবে। হুম, হুম। তাকে আমি তখন দেখলাম যে তার ব্লাড প্রেশারটা হাই যাচ্ছে, তখন তাকে ব্লাড প্রেশারের ওষুধ দেওয়ার পর থেকে সেটাও আর আসেনি। আচ্ছা। আচ্ছা। তার তখন ব্লাড প্রেশারের মেডিসিনটা, মানে হাইপারটেনশন মেডিসিনটা কন্টিনিউ করেছিলাম, সেটাও আসেনি। মাইগ্রেন হোমিওপ্যাথিতে পুরোপুরি দূর করা সম্ভব, মানে যেটা বলি কিওর করা সম্ভব, এবং কোনো রকম মানে ক্ষতিকারক ওষুধ ছাড়া। এমন ওষুধ হবে না যে ওষুধে কোনো পেন কিলার সাইড বা এফেক্ট কিছু কোনো সাইড থাকবে না। এফেক্ট হবে না। একদম সিম্পলি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে মাইগ্রেন পেশেন্টের জীবন থেকে মাইগ্রেনকে মানে ছুঁড়ে ফেলে দেওয়া একমাত্র বোধহয় হোমিওপ্যাথি দিয়ে সম্ভব, অন্তত আমার চিকিৎসা অভিজ্ঞতায় আমি তাই তার বলতে মানে পারি। আপনি বলছেন যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে মাইগ্রেনের যে ট্রিটমেন্ট তার সাকসেস রেট প্রচুর হাই আর কি। আমি তো 100% বলি, 100%। 100%, আমি অন স্ক্রিন 100% বলছি। তাহলে তো আর কিছু বলারই নেই, ডাক্তারবাবু অন ক্যামেরাই আপনাদের 100% অ্যাসিওরেন্স দিচ্ছেন। ডাক্তারবাবু, এবার যেটা জানতে চাইবো যে ট্রিটমেন্ট করছি, ওষুধ খাচ্ছি, আর এর সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন কি কি করতে হবে যাতে এই মাইগ্রেনকে আমরা তাড়াতাড়ি হারাতে পারবো? হ্যাঁ, লাইফস্টাইল ওই যে বললাম, মডিফিকেশন। প্রথমে আমাকে পেশেন্টের কথা শুনতে হবে। হ্যাঁ। পেশেন্টের কথা শোনার জন্য আমাকে সময় দিতে হবে, 20 মিনিট, আধ ঘন্টা, যাই হোক সময় দিতে হবে, দিয়ে তার পুরো লাইফস্টাইলটা আমাকে জানতে হবে। তার কোনো লাইফস্টাইল থেকে যদি মনে হয় যে এখান থেকে যদি দেখা যাবে যে কমন কি কি জায়গা আসছে, তখন সেগুলো থেকে তাকে একটু অ্যাভয়েড বা মডিফিকেশন করতে হবে। হুম। এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম, সেটা পেশেন্টের সাথে বসে কথা বলে তার কথা শুনতে হবে। আগে আগে আমি বলবো না, আগে তার কথা শুনতে হবে, তারপরে আমাকে সেই অ্যাডভাইস দিতে হবে, সেই অনুযায়ী মডিফিকেশন হবে। যার যে জায়গা থেকে ট্রিগার করবে সেই জায়গাগুলোকে আমরা মডিফাইড করে অন্যভাবে করার চেষ্টা করবো, ব্যাস এটাই মডিফিকেশন হবে। আদারওয়াইজ মাইগ্রেনের জন্য আর সেরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে মাইগ্রেনে গুড স্লিপের কি কোনো ভূমিকা আছে? মানে একটা দেখুন, ভালো এটাও একটা ব্যাপার, এটা কিন্তু একটা কজ যে অনেকেরই যদি প্রপার স্লিপ না হয়, তখনও তার বলে ঘুমটা যদি ঠিক হয় আমার মাথা যন্ত্রণা হয় না, কিন্তু আজকাল বিভিন্ন রকম হেকটিক লাইফস্টাইল এবং মানে ওয়ার্কিং যে আওয়ার্স, তার জন্য অনেকেরই প্রপার স্লিপ হচ্ছে না হয়তো। হুম। সে বলছে আমি 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমোলে আমার কিছু হচ্ছে না, কিন্তু আমি যদি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমোচ্ছি, কাজের জন্যই তার হচ্ছে, হুম। তখন ঘুম ভাঙার পর থেকে আমার যে মাইগ্রেনটা শুরু হলো সেটা কিন্তু আমার থাকে, তখন তাকে কিন্তু বাধ্যতামূলকভাবে স্লিপটাকে অবশ্যই দিতে হবে। কিন্তু এসবের মধ্যেও বলছি আমি যে আমি সমস্ত কিছু অতিক্রম করে বলছি যে মাইগ্রেন আমি 100% ট্রিটমেন্ট করতে পারবো, সে যে কোনো ট্রিগার থেকে হোক, যাই হোক। যাই অন হোক। স্ক্রিন বলছি, যেভাবেই হোক, মাইগ্রেন আমি একদম সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে পারবো 100%। আচ্ছা। এবং সেটি এরকম নয় যে অনেক দিন করতে হবে, ফ্রম দ্য ফার্স্ট মান্থ থেকে আপনি রিলিফ পাওয়া শুরু করবেন, আচ্ছা। ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা। এবং কোনো পেন কিলার নয়, নো পেন কিলার, নো মানে হার্মফুল মেডিসিন, সিম্পল হোমিওপ্যাথিক মেডিসিনকে। আচ্ছা, এটা তো দারুণ ব্যাপার। তাহলে বন্ধুরা, যারা আপনারা এই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা তো শুনলেনই যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই মাইগ্রেন 100% কিউরেবল। ডাক্তারবাবু, মাইগ্রেন সম্পর্কে আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম, আশা করি আমার বন্ধুরাও তাতে উপকৃত হলেন। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই এই পডকাস্টটি ভালো লেগেছে, আর যদি আমাদের এই পডকাস্টটি ভালো লেগে থাকে
তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি, নমস্কার।